স্টার্ট করেছি। একজন বাবার দুটি সন্তান ছিল। তার বড় সন্তান থাকতো হচ্ছে শহরে, আর তার ছোট সন্তান থাকতো হচ্ছে গ্রামে। বাবা তার সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেও সম্পূর্ণ চাবিটি থাকতো কিন্তু বড় ছেলের হাতে। অপরদিকে ছোট ছেলে গ্রামে অত্যন্ত কষ্ট করে ফসল ফলাতো, সে সেটা রপ্তানি করতো, যেটা মুনাফা হতো সেটাও কিন্তু সম্পূর্ণ তার বড় ছেলের কাছেই চলে যেত, এবং বড় ছেলে সেই অর্থ দিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যা যা প্রয়োজন সম্পূর্ণটাই কিন্তু ব্যয় করত। কিন্তু তার ছোট ভাইকে বিন্দু মাত্র সহযোগিতা সে করতো না। সে ছোট ভাইয়ের সম্পূর্ণ টাকাও যেরকম নিত, বাবার সম্পত্তির ভাগও যেরকম নিত, তেমনি নিজের জন্য বা নিজের সুখের জন্য সম্পূর্ণ ব্যবহার করলেও তার ছোট ভাইয়ের জন্য সে কিঞ্চিত এক পয়সাও দিত না। একটা পর্যায়ে গিয়ে ছোট ভাই যখন বুঝতে পারলো তার দাদা তার সঙ্গে বঞ্চনা করছে, তখন সে তার দাদার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। আর যখন রুখে দাঁড়ালো তখন দাদা কিন্তু তার ছোট ভাইটির উপরে অত্যাচার করতে শুরু করলো। এমনকি তার ছোট ভাই গ্রামে থাকে, গ্রামের ভাষায় কথা বলে, সেটাও তার পছন্দ হতো না। কারণ দাদা যেহেতু শহরে বসবাস করছে, শহরের কালচারে সে পুরোপুরি নিজেকে বলিয়ান করে ফেলেছে, তো শহুরে ভাষা না বললে সে তার ভাইকে কিন্তু প্রত্যাখ্যান করতো। অপরদিকে ভাইয়ের সমস্ত জিনিসই কিন্তু সে ব্যবহার করতো, কিন্তু ভাইয়ের চাল চলন, গ্রাম্য কথাবার্তা প্রত্যেকটা জিনিসে কিন্তু সে নিষেধাজ্ঞা জারি করে দেয়। একটা পর্যায়ে গিয়ে ছোট ভাই আর পারে না, তারপরে সে তার বড় ভাইয়ের প্রতি কিন্তু চরম পরিমাণে আক্রমণ নিয়ে আসে, এবং আস্তে আস্তে দুই ভাইয়ের মধ্যে কিন্তু একটা বনিবনার ডিস্টেন্স দেখা যায়, যা থেকে দুজনে কিন্তু একে অপরের দিক থেকে সরে যায় এবং আলাদা হয়ে যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই বড় ভাই আর ছোট ভাইটাকে। এই বড় ভাই হচ্ছে বর্তমানে পাকিস্তান, আর ছোট ভাইটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ, যা পূর্বে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার, আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে এইচএস ক্লাস 12 এর 4th সেমিস্টারের ইউনিট 6 জাতি গঠন ও সম্পর্কিত দিকসমূহ, যেখানটায় আমরা মূলত জানতে পারবো বাংলাদেশ কিভাবে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্মগ্রহণ করলো। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল কিন্তু 1971 খ্রিস্টাব্দে, আর পাকিস্তান কবে হয়েছিল বলতো 1947 খ্রিস্টাব্দে। এই 47 থেকে 71 এর মধ্যেকার ঘটনাগুলো কি কি ছিল সেটা কিন্তু আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তো চলো আমরা যখন 1947 পড়তে নেব, তার আগের একটা প্রেক্ষাপট দেখে নিই, যেটা 1940 সালে হয়েছিল। কি হয়েছিল বলতো? 1940 সালে হয়েছিল হচ্ছে দ্বিজাতি তত্ত্ব ও দেশভাগ। দ্বিজাতি তত্ত্ব, দ্বিজাতি মানে কি? দ্বি মানে দুই, অর্থাৎ দুই জাতি তত্ত্ব এবং দেশভাগ। কি হলো এখানটায়? মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে পাকিস্তানের কিন্তু রাষ্ট্রপিতা বলা হয়, এই মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের লাহোর অধিবেশনে, লাহোর কোথায়? বর্তমান পাকিস্তানে রয়েছে, তো মুসলিম লীগের লাহোর অধিবেশন যেটা 1940 খ্রিস্টাব্দে হয়েছিল, সেখানে কিন্তু সে বলছে হিন্দু মুসলিম কেবল দুটি আলাদা ধর্ম নয়, তারা দুটি সম্পূর্ণ আলাদা জাতি, তাদের সংস্কৃতি, ইতিহাস এবং জীবন আলাদা, তাই তারা এক রাষ্ট্রে থাকতে পারে না। অর্থাৎ মুসলিম লীগের লাহোর অধিবেশনের মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে মুসলমানদের জন্য পৃথক একটা পাকিস্তান গঠন করা, যেটা দ্বিজাতি তত্ত্বে আমরা জানতে পারছি। এই দ্বিজাতি তত্ত্ব কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে বা 3 নম্বরের ক্ষেত্রে প্রশ্ন হিসাবে আসতে পারে, বোঝা যাচ্ছে? এবার কি হচ্ছে, তার পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছি দেশভাগ তো হলো। দেশভাগটা যে হলো, এখানে একটা ভৌগোলিক অঘটন ঘটে গেল, বা আমাদের অখণ্ড ভারতবর্ষ বিভক্ত হয়ে গেল, পাকিস্তান চলে গেল। এবার কি হচ্ছে, 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট স্যার সিরিল র্যাডক্লিফের নির্ধারিত একটা সীমানা তৈরি করে দিচ্ছে, যে তোমাদের আজকে থেকে এটা ভারত, আজকে থেকে এটা পাকিস্তান। এটা কে করেছিল? স্যার সিরিল র্যাডক্লিফ করেছিল। ইনি বললো কি যে ভারত পাকিস্তান দুটো আলাদা হয়ে যাবে। তার ফলে কি জন্ম নিল একটা নতুন রাষ্ট্র পাকিস্তান। আর পশ্চিম বা পাকিস্তান দুটো ভাগ হবে, একটা পশ্চিম যেটা বর্তমান পাকিস্তান, আর একটা পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ। এইবার এখানে একটা সমস্যা কি হলো, এই দুই পাকিস্তানের মধ্যে 1600 কিলোমিটার একটা রাস্তা কিন্তু ভারতের মধ্যে ছিল। এবার কি হচ্ছে, 1600 কিলোমিটার যে ব্যবধান দুই পাকিস্তানের ভিতরে, এটাই কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতের ভাঙনের ভিত নির্ধারণ করে দিল। কি হচ্ছে, কেন এই বিভাজন দীর্ঘস্থায়ী হলো না? এবার দেখো, এই বিভাজন দীর্ঘস্থায়ী না হওয়ার পিছনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কিন্তু ইতিহাস ছিল, সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এই মৌলানা আবুল কালাম আজাদ এর দূরদর্শিতা কিন্তু বিবর্ষ ছিল। তিনি কি বলেছিল, ধর্ম কখনোই একটি রাষ্ট্রকে এক রাখতে পারে না।
ধর্ম কখনোই একটি রাষ্ট্রকে এক রাখতে পারবে না। কারণ কেন? কারণ ভাষা, ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক যদি স্বার্থ আলাদা হয়ে যায় তাহলে সেই রাষ্ট্র কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়বেই। এরপরে দেখা যাচ্ছে কি ভাষা আন্দোলন, যেটা কিন্তু প্রথম বিদ্রোহ ছিল। কেন? দেখো 1947 সালে তো পাকিস্তান ভাগ হয়ে গেল। পাকিস্তানের দুটো ভাগ, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। এবার কি হচ্ছে, ঠিক এক বছরের মাথায় 1948 কিন্তু ঘটনা ঘটছে কি একটা ভাষা নিয়ে সমস্যা, যার পূর্ণ বিকাশ ঘটেছিল কিন্তু 21শে ফেব্রুয়ারি 1952 সালে। 21শে ফেব্রুয়ারি 1952 কি হলো এখানে? এখানে পশ্চিম পাকিস্তানে যারা শাসকরা ছিল তারা বললো কি, তারা ঘোষণা করে দিচ্ছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কিন্তু উর্দু। আচ্ছা বলতো ভারতের রাষ্ট্রভাষা কি? কেউ বলতে পারবে? নাকি ভারতের কোনো রাষ্ট্রভাষাই নেই? এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, তো পাকিস্তানে যারা শাসকরা ছিল পশ্চিম পাকিস্তানে তারা বললো কি উর্দুই হবে কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং একমাত্র ভাষা। এবার পূর্ব পাকিস্তানে 54% মানুষ ছিল যাদের ভাষা ছিল বাংলা। এবার সমস্যা দেখা দিল। এবার গুরুত্ব কি হচ্ছে, এরা প্রথম অবস্থায় এই যে আন্দোলনটা করছিল প্রথমে ধর্মের ভিত্তিতে ছিল, এখন কি হলো সমস্যা ভাষা নিয়ে। তাদের সঙ্গে যারা স্বজাতের অর্থাৎ যারা মুসলিমরা ছিল তারা ভাই ভাই, তারা একইভাবে দেশটাকে ভাগ করলো। এবার সমস্যা দেখা দিল কি ভাষা নিয়ে। এরা বলছে আমরা উর্দু রাখবো, এরা বলছে আমরা বাংলা ভাষায় কথা বলি, ব্যাস ফিকশন লেগে গেল। এবার কি হচ্ছে, আস্তে আস্তে এই ভাষা নিয়ে কিন্তু একটা বিভৎস পরিমাণে আন্দোলন দেখা যাচ্ছে 21শে ফেব্রুয়ারি 1952 সালে, যেখানে সালাম, রফিক, বরকত যাদের রক্ত কিন্তু তারা দিয়ে দিয়েছিল এই জাতীয়তাবাদের একটা বীজ তারা বপন করে গিয়েছিল ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে। এখনো অব্দি কিন্তু ভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে চিহ্নিত করা হয়, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা এবার দেখো, শোষণের রাজনীতি শুরু হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য শুরু হচ্ছে। কেমন করে? কারণ পূর্ব পাকিস্তান থেকে সংগৃহীত রাজস্ব, অর্থাৎ ওই যে বাংলাদেশ থেকে সংগৃহীত রাজস্ব, তাদের বৈদেশিক মুদ্রা, সমস্ত কিছু পাট, সমস্ত কিছু যেগুলো যেগুলো ইনকাম করতো আমাদের পূর্ব পাকিস্তান, সেগুলো থেকে যতগুলো মুনাফা হতো সম্পূর্ণ কিন্তু পশ্চিম পাকিস্তানে চলে যেত। আর এই পশ্চিম পাকিস্তানিরা কিন্তু তাদের জন্য বা তাদের উন্নয়নের খাতে কিন্তু সেটা ব্যবহার করতো, পূর্ব পাকিস্তানের জন্য কিন্তু ব্যবহার করতো না। যার ফলে কি হলো, পূর্ব পাকিস্তান শিল্পর দিক থেকে, শিক্ষার দিক থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়তে শুরু করলো। এবার উচ্চ পদে বাঙালিরা নিয়োগ করতে পারতো না। আগে কি হতো, ব্রিটিশরা কিন্তু উচ্চ পদে থাকতো, যারা আমাদের ভারতীয় ছিল তারা কিন্তু বড় বড় পোস্টে যেতে পারতো না। আর এখানে কি দেখা যাচ্ছে, পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরে বাঙালিরা কিন্তু উচ্চ পদে যেতে পারছে না। এটা একটা সমস্যা হয়ে গেল। এই বঞ্চনায় কিন্তু স্বাধীনতার স্বপ্নে মূলত দানা বেঁধে গেল। এবার কি হচ্ছে, ঐতিহাসিক 6 দফা দাবি চলে আসলো এবং শেখ মুজিবুর রহমান ভূমিকা। মুজিবুর রহমান স্বায়ত্ত শাসনের উপর ভিত্তি করে 6 দফা দাবি কিন্তু দিয়েছিল, যেটা 1967 সালে বাঙালিদের স্বায়ত্ত শাসন নিশ্চিত করতে পারেন। এতে তিনি কি বলেছিলেন, আলাদা করে মুদ্রা তৈরি করতে হবে, আলাদা করে কর ব্যবস্থা রাখতে হবে, নিজস্ব একটা সামরিক বাহিনী থাকবে, এরকম কিছু কিছু দাবি জানিয়েছিল। এরপরে কি হচ্ছে, 1971 নির্বাচন হচ্ছে। 1971 নির্বাচন এবং এখানে অপারেশন সাবস্ক্রাইবের কথা আমরা জানতে পারবো। 1970 যখন নির্বাচন হচ্ছে, 25শে মার্চ 1971 খ্রিস্টাব্দে গণহত্যা হচ্ছে। 70 নির্বাচন হলো আর 25শে মার্চ 1971 গণহত্যা হচ্ছে। কি হয়েছিল? কারণ 1970 নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেল। কি হলো, 70 নির্বাচনে শেখ মুজিবুর রহমানের যে দল ছিল আওয়ামী লীগ, সে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেল। অপরদিকে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল, যার নাম ছিল ইয়াহিয়া খান, এ কিন্তু ক্ষমতা ছাড়তে চাননি, সে কিন্তু শোষণ করতে চাইছিল, ক্ষমতা রাখতে চায়নি। এবার তখন তিনি কি করলেন কি, 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তান বাহিনী নিরস্ত বাঙালিদের উপরে কিন্তু নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে দিল। আর এই হত্যাকাণ্ডকে কিন্তু অপারেশন সার্চ লাইট বলা হচ্ছে। এরপরেই বঙ্গবন্ধু কিন্তু বলল যে এবার আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা আমাদের প্রয়োজন। আর তখনই এরা কিন্তু দেখা যাচ্ছে এই যে গণহত্যা চলছে, যার ফলে ভারতের ভিতরে কিন্তু প্রায় 1 কোটি মানুষ চলে আসছে, মানে শরণার্থী যাদেরকে বলা হয়, তারা কিন্তু ভারতে প্রবেশ করতে শুরু করে যাচ্ছে। ভারতে যেই 1 কোটি শরণার্থী চলে আসলো, তখন কি হচ্ছে, ভারতে কিন্তু অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। এবার ভারত দেখছে যাবে এরকম হলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। তখন কি হচ্ছে, তখন এই ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সমর্থন করতে চলে আসলো। এবার কি হচ্ছে, এই ভারতের যে মিত্র বাহিনী, মানে ভারতের যে সেনাবাহিনী গেল, তাদের নাম হলো মিত্র বাহিনী। আর অপরদিকে বাংলাদেশের হয়ে যারা যুদ্ধ করছিল স্বাধীন বাংলাদেশের উত্থানে, তারা ছিল কিন্তু মুক্তি বাহিনী। এই মিত্র বাহিনী এবং মুক্ত বাহিনী, মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনী, এই দুজন কিন্তু যৌথভাবে লড়াই করলো পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে, এবং যার ফলে 16ই ডিসেম্বর 93,000 পাকিস্তানি সৈন্য কিন্তু
আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে, যার ফলে স্বাধীন বাংলাদেশের জন্ম হচ্ছে। এখানে কিন্তু মেন পার্টগুলো তোমরা দেখতে পেলে যে এই গোটা অধ্যায়ের ভিতরে কি আছে। আমি প্রথমে একটা গল্প দিয়ে শুরু করলাম, যেখানে একজন বাবার দুই ছেলে ছিল। তারপরে আস্তে আস্তে আমরা চলে আসলাম কি কোন ইউনিট পড়ছি এবং ইউনিটের মূল বিষয়টা কি আছে, বাংলাদেশ এবং একটি স্বাধীন রাষ্ট্র, যেটা সময়কাল এখানে বলা আছে 1947 থেকে 1971 মাঝখানে। তার আগে আমি একটা ঘটনায় গেলাম, যেটা দ্বিজাতি তত্ত্ব, যেটা 1940-এ হয়েছিল এবং তার দাবি কি ছিল সেটাও বলা হলো। এরপরে দেশ ভাগ হয়ে গেল। এবার দুইটা যে দেশ, যে ভারত এবং পাকিস্তান যে ভাগ হয়ে গেল, পাকিস্তান দুটো ভাগ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এবার দুইয়ের মধ্যে ব্যবধান কত ছিল? 1600 কিমি। এই ভৌগোলিক দূরত্বের পরবর্তীকালে কিন্তু ভাঙনের বীজ তৈরি করলো। এরপরে কেন এই বিভাজন দীর্ঘস্থায়ী হলো না? কারণ এখানে মৌলানা আবুল কালাম আজাদের কিন্তু দূরদর্শিতা ছিল। তারপরে ভাষা আন্দোলন শুরু হলো, কারণ পশ্চিম পাকিস্তান নাকি বলছে উর্দু ভাষা রাখতে হবে, আর এদিকে পূর্ব পাকিস্তান 54% বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলতো। এরপর একটা ফিকশন হয়ে গেল, যেটা দেখা গেল কবে 21শে ফেব্রুয়ারি 1952। কারাগার প্রাণ দিয়েছিল সালাম, রফিক, বরকত। এরা জাতীয়তাবাদের কিন্তু একটা জন্ম দিয়ে দিল। এরপরে কি হচ্ছে? শোষণের রাজনীতি। পূর্ব পাকিস্তান যেটা ইনকাম করছে সমস্তটাই পশ্চিম পাকিস্তান বাড়াচ্ছে। পশ্চিম পাকিস্তানের মানুষরা তাদের স্বার্থে সেটাকে ব্যবহার করছে, যার ফলে পূর্ব পাকিস্তান পিছিয়ে পড়ছে। কোথায় কোথায় পিছিয়ে পড়লো? শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়লো, শিল্প ক্ষেত্রে পিছিয়ে পড়লো, সর্বদিক থেকে পিছিয়ে পড়লো। তখন শেখ মুজিবুর রহমান কি বললো যে এবার আমার 6 দফা দাবি পেশ করতে হবে। এবং সেই 6 দফা দাবি এসে কি বললো? আমাদের আলাদা করে মুদ্রা চাই, কর ব্যবস্থা চাই, আধা সামরিক বাহিনী চাই। এই সমস্ত বিষয়গুলো কিন্তু সে আস্তে আস্তে বলতে আরম্ভ করলো। এরপরে দেখা যাচ্ছে 1970 সালে নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে শেখ মুজিবুর রহমান এবং তার আওয়ামী লীগ জয়লাভ করলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইয়াহিয়া খান সেটা মেনে নিতে পারছে না এবং সে কি করছে? 25শে মার্চ 1971 খ্রিস্টাব্দে মধ্যরাতে বাঙালি বাহিনীর উপরে কিন্তু নির্বিচারে গুলি চালাচ্ছে, গণহত্যা করছে। এবং এই গণহত্যার ফলে কিন্তু শেখ মুজিবুর রহমান কি বলছে? এবার আমাদের স্বাধীনতা চাই। তারা ভারতের কাছে সাহায্য প্রার্থনা করছে, কারণ ইতিমধ্যে ভারতে 1 কোটি শরণার্থী ঢুকে গেছে, যা ভারতের অর্থনীতিতে চাপ ফেলছে। ইন্দিরা গান্ধী ভারত বাংলাদেশকে সাহায্য করছে, ভারতের মিত্র বাহিনী পৌঁছে যাচ্ছে বাংলাদেশে। ভারতের মিত্র বাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনী একত্রিত হয়ে পাকিস্তানি সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলো, যার ফলে 16 ডিসেম্বর 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করছে এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করছে। এবার এখানে কিন্তু মেনলি 3টে সালকে আমরা দেখতে পাই। একটা 1952, যেখানে ভাষা আন্দোলন হলো। 1966, যেখানে অধিকারের দাবি, মানে 6 দফা দাবির কথা বলা হলো। আর 1971 মুক্তিযুদ্ধ। এই 3টে সালকে কেন্দ্র করে কিন্তু এই গোটা অধ্যায়টা মেনলি আবর্তিত হচ্ছে। যাই হোক, এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে আসন্ন যে তোমাদের ফার্স্ট সেমিস্টার, তাতে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি হতে পারে? এক, দ্বিজাতি তত্ত্ব। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তবুও তোমাদের কিন্তু 3 নম্বরের জন্য বা 4 নম্বরের জন্য দেখে রাখতে হবে। মেনলি কি কি ইম্পর্টেন্ট আছে? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন। দ্বিতীয়ত কি? অপারেশন সার্চলাইট। ভালো করে মাথায় রাখবে, ভাষা আন্দোলন, অপারেশন সার্চলাইট। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণ ও ফলাফল বা প্রত্যক্ষ কারণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের ভূমিকা কি ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, অর্থাৎ ইন্দিরা গান্ধীর ভূমিকা, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল? এটা আমাদের কিন্তু দেখতে থাকবে। এই যে বাংলাদেশের যে মুক্তি বাহিনী, এদের যে ভূমিকা, এই পাঠটাকে আমাদের কিন্তু দেখতে লাগবে। দুটো চুক্তি অবশ্যই দেখবে, এবং সিমলা চুক্তিটাকে দেখবে। তারপরে তোমরা হচ্ছে সিন্ধু জল চুক্তিকে দেখবে, ছিটমহল চুক্তিকে দেখবে। এই যে ভারত বাংলাদেশকে স্বাধীন করলো, এর ফলে বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থানটা কোথায় গেল? এই পার্টগুলোকে নিয়ে কিন্তু প্রশ্নগুলো হবে। মেইনলি কিন্তু ইম্পর্টেন্ট হলো ভাষা আন্দোলন, অপারেশন সার্চলাইট, শেখ মুজিবুর রহমানের ভূমিকা বাংলাদেশের উত্থানে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা। এই পার্টগুলো তোমাদেরকে দেখতে লাগবে। জাস্ট গল্পের মতন করে তোমাদের বুঝিয়ে দিলাম। এখানে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়েছে, মানে এটা হচ্ছে কি বলতো 1968 খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজধানীতে হয়তো বলছে যে শেখ মুজিবুর রহমান তার 30 জন মানে বিশ্বস্ত অনুচরকে নিয়ে সেখানে পাকিস্তানের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছিল। এটা ভেবে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু বললো কি যে তাহলে এবার আমরা শেখ মুজিবুর রহমানকে কি করবো, যে একে বিশ্বাসঘাতক বলে জেলে পুরে দেবো, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এই চালটা কিন্তু অ্যাকচুয়ালি উল্টা হয়ে গিয়েছিল, কারণ যারা অ্যাকচুয়ালি বিশ্বস্ত মুজিব বাহিনী তারা কিন্তু এটাকে মেনে নিতে পারেনি। বাংলাদেশ বাহিনী তার নেতার প্রতি এই যে লাঞ্ছনা, এটা কিন্তু ভেতরে ফেলেছিল এবং তারা একটা বিরাট বড় আন্দোলন করলো। সেই আন্দোলনের চাপে পড়ে একটা পর্যায়ে কিন্তু পাকিস্তানিকে এই মামলা তুলে ফেলতে হলো এবং তার পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে ছেড়ে দিতে হলো। আর তখনই তার নাম দেওয়া হলো বঙ্গবন্ধু। মাথায় রাখবে, এই হচ্ছে তোমাদের টোটাল টপিক। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। কি প্রশ্ন হতে পারে যে লাহোর ষড়যন্ত্র মামলা কি হতে পারে? সরি, লাহোর ষড়যন্ত্র মামলা না, লাহোর অধিবেশন।
পাকিস্তান মুসলিম লীগের লাহোর অধিবেশন, ওখানে কি কি দাবি হয়েছিল, কি বলা হয়েছিল, বলাই হলো এখানটাতে। আর এমন কিছু নেই, আশা করি তোমরা ঠিকঠাক করে পড়ো, পারবে। এই অধ্যায় থেকে 7 নম্বরের প্রশ্ন আসবে, একটা 3 এবং একটা 4। সুতরাং যেটুকু বুঝালাম এইটুকু তোমাদের যদি মাথায় ঢুকে থাকে তোমরা অনায়াসে কিন্তু ঠিকঠাক করে উত্তর করে আসতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী কোন অধ্যায়ের উপর ভিডিও করলে তোমার সুবিধা হবে অবশ্যই জানাবে। এর আগে কিন্তু প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে আমি ভিডিও করে দিয়েছি, তো দুটো অধ্যায় তোমাদের ঠিকঠাক করে বুঝিয়ে দিয়েছি। 7, 7, 14 নম্বর তোমাদের হাতে চলে গিয়েছে, বাকি থাকলো আর 26 নম্বর। এবার তোমরা বলবে কোন অধ্যায় বুঝিয়ে দিলে এবং কোন অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে তোমরা উপকার পাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, ভালো পার্সেন্ট নেবে এবং খুব ভালো করে পরীক্ষা দেবে। ঠিক আছে, সকলে ভালো থেকো, ধন্যবাদ। আর তোমরা যদি এই ভিডিওটিকে ইউটিউবে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম সঞ্জিত স্টাডি সেন্টার পেজে তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে কিন্তু লাইক করে দেবে, যাতে যে কোনো ভিডিও আমি যখন ছাড়বো তোমরা যেন তার নোটিফিকেশন সবার আগে পেতে পারো। কেমন? সকলে ভালো থেকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও, সামনে তো পরীক্ষা, ভালো করে পরীক্ষা দিতে হবে। আর তার জন্য এই ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবে। যারা ইতিহাস বিষয় স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে ফলো করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।